হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা চলে এসেছি হারানো কাকাতুয়ার শেষ পর্ব নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুরে সিরিজ থেকে হারানো কাকাতুয়ার 7ম পর্ব। সাতনার মতো ডাকাবুকো লোককে আঁতকে উঠতে দেখে একটু হাসল কিঙ্কর। মোলায়েম গলায় জিজ্ঞেস করল, ভয় পাচ্ছ? সাতনা চারদিকে ভালো করে চেয়ে দেখল, তারপর ফ্যাস ফ্যাসে গলায় বলল, পাচ্ছি। আমার আয়ু আর বেশি দিন নয়। আজ অবধি সর্দারের চোখকে কেউ ফাঁকি দিতে পারেনি, আমিও পারবো না। তবু জেনে শুনে যে হাঁড়ি কাঠে গলা দিচ্ছি, তার কারণ আমার কাছে আর নিজের প্রাণের দাম নেই। শুধু একটাই স্বাদ, মরার আগে যেন মেয়েটার মুখ একবার দেখে যেতে পারি। কিঙ্কর এই কথার জবাব দিল না চট করে। কিছুক্ষণ ভেবে নিয়ে বলল, তোমার কি ধারণা সর্দার তোমার উপর নজর রাখছে? সাতনা মাথা নেড়ে বলল, জানি না, কিন্তু মনে মনে যেই ঠিক করেছি যে সর্দারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব, তখনই মনে ভয়টা এলো। কোন মানুষের মনে কি আছে তা সর্দার মুখ দেখলেই টের পায়। কিঙ্কর মৃদু স্বরে বলল, মানুষের মুখে যে তার মনের কথা লেখা থাকে। সর্দার তো আর অন্তর্যামী ভগবান নয়, সে শুধু তোমাদের চেয়ে আর 1 ডিগ্রি বেশি চালাক। এ লাইনে আমার গুরু হলো শঙ্কর মাঝি। সে তোমাদের মতো নোংরা ডাকাত নয়। টাকা পয়সা সোনাদানায় লোভ নেই। সারাদিন জপ তপ নাম ধ্যান নিয়ে থাকে। লোকের ওপর কখনো খামোকা হামলা করে না, শুধু অন্যায় দেখলে রুখে দাঁড়ায়। লোভ লালসা নেই বলে তার মনটাও পরিষ্কার, চোখটাও পরিষ্কার। তোমাদের সর্দারের চেয়ে লোকের মন বোঝবার ক্ষমতাও তার বেশি। শঙ্কর মাঝি একবার আমাকে বলেছিল, পাপি তাপি খুনে গুন্ডা বা বদমাসদের ফাঁসি কাটে ঝোলালে বা জেলে ভরে রাখলেই কি আর তাদের ঠিক ঠিক সাজা হয় রে? লোকটার মনে অনুতাপ জাগাতে পারলে বরং সেইটেই ঠিক শাস্তি। একটা ডাকাতকে যদি ভালো করে তুলতে পারিস, তবে দেখবি তার মতো মানুষই হয় না। সাতনা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি শঙ্কর মাঝির দলে কতদিন ছিলে? বছর 2। তার কাছে অনেক কিছু শিখেছি। সাতনা একটা গভীর শ্বাস ফেলে বলে, অনেক কিছু শিখেছ বটে, কিন্তু আগুন নিয়ে এই খেলাটা না খেললেও পারতে। আমার মেয়ের খবর এনে আমাকে দুর্বল করে ফেলেছ, কিন্তু তা বলে তো আর বড় সর্দারের মন গলবে না। তার হাত থেকে নিজেকে বাঁচানোর মন্ত্রটা কে তোমাকে এখন শেখাবে? কিঙ্কর নির্ভীক গলায় বলে, বড় সর্দার ভগবান নয়, আগেই বলেছি। যত ক্ষমতাই থাক, তারও কিছু দুর্বলতা আছে, ভয় আছে। একবার তার মুখোশটা খুলতে দাও, তখন দেখবে। মাথা নেড়ে সাতনা বলে, মুখোশ বা মুখ কোনটা তা আমিও জানি না। শুধু জানি সর্দার মস্ত তান্ত্রিক। মারণ উচাটন বশীকরণ সব জানে। মানুষের মনের কথা টের পায়। আর জানি পুলিশ বা গভর্নমেন্টের সাধ্য নেই যে তাকে ধরে। তুমি তার ডেরায় ঢুকে মস্ত ভুল করেছ। তুমি পুলিশের লোক না গভর্নমেন্টের চর তা জানি না, শুধু জানি যাই হয়ে থাকো সর্দারের হাত থেকে রেহাই পাবে না। কিঙ্কর হাত নেড়ে প্রসঙ্গটা উড়িয়ে দিয়ে বলল, আমার একটা শর্ত ছিল, নির্দোষ গোবিন্দ মাস্টারকে খুনের দায় থেকে রেহাই দিতে হবে। সেটা ভেবে দেখেছ? সাতনা বিষাক্ত গলায় বলল, আমাকে তার জন্য কি করতে হবে? দায়টা তোমাকে নিজের ঘাড়ে নিতে হবে। নিতে আপত্তি নেই, কিন্তু যে মামলা বহুকাল আগে চুকে বুকে গেছে, আসামির ফাঁসির হুকুম পর্যন্ত হয়ে গেছে, তা আবার কেচে গন্ডুস করতে আদালত চাইবে কি? তাছাড়া আমি স্বীকার করলেই তো আর হবে না। আদালত চাইবে প্রমাণ। তার উপর
আসামি জেল হাজত থেকে পালিয়েছে, সেটাও তো মস্ত অপরাধ। পুলিশ তাকে এত সহজে ছাড়বে না। সে আমরা বুঝব, তুমি তোমার কাজটুকু করলেই হবে। করব। এখন আমাকে আমার মেয়ের কাছে নিয়ে চলো। ট্যাগ থেকে একটা মস্ত পকেট ঘড়ি বের করলো কিঙ্কর। ঝুঁঝকো অন্ধকারে অনেকক্ষণ তীক্ষ্ণ নজরে চেয়ে থেকে সময়টা ঠাহর করলো। তারপর বলল, আর আধ ঘন্টা, তারপর কিছু কাজ সেরে বেরিয়ে পড়ব দুজনে। সাতনা সন্তস্ত্র হয়ে বলে, সময় দেখলে কেন? কিসের আধ ঘন্টা? কিঙ্কর মৃদু স্বরে বলল, তোমার যেমন দলবল আছে, আমারও তেমনই একটা ছোট্ট দল আছে। তাদের আজ রাত্রিরে এখানে পৌঁছনোর কথা। সাতনা অস্ফুট একটা শব্দ করে দু হাতে মুখ ঢাকল। মিনিট খানেক বাদে মুখ তুলে বলল, তার মানে কি? তুমি কি লড়াই করতে চাও? কিঙ্কর মাথা নেড়ে বলল, না, লড়াই হবে না। তোমার যে কয়জন স্যাঙ্গাত আছে তাদের ঠেকিয়ে রাখবে তুমি। আমরা বিনা লড়াইয়ে যুদ্ধ জিতে তোমাদের বেঁধে নিয়ে যাব। আর তাহলে বড় সর্দারের মনে তোমার সম্বন্ধে কোনো সন্দেহ আসবে না। বড় সর্দারকে কি ছেড়ে দেবে তাহলে? কিঙ্কর অন্ধকারেও একটু হাসল। না, বড় সর্দারের জন্য আমি তো রয়েছি। বড় সর্দার এখানে নেই। কে বলল নেই? কিঙ্কর আবার একটু হাসে, মৃদু স্বরে বলে, আমি যে বড় সর্দারের গায়ের গন্ধ পাচ্ছি। আর ঠিক এই সময় একটা মস্ত কন্টিকারির ঝোপের ওপাশ থেকে একটা ভারী পায়ের শব্দ আস্তে আস্তে দূরে সরে যেতে লাগলো। সাতনা পাথর হয়ে বসে থাকে, কিছুক্ষণ শ্বাস ফেলতে পর্যন্ত ভুলে যায়। কিঙ্কর মৃদু হেসে বলে, কি হে, বিশ্বাস হলো? সাতনার মুখে বিস্ময় কথা এলো না, শুধু মাথা নাড়ল। কিঙ্কর স্বাভাবিক গলাতেই বলে, তোমার মতো সর্দারও আমাকে বিশ্বাস করেনি, সারাক্ষণই আবডাল থেকে নজর রেখেছিল। তবু তুমি ভয় পাচ্ছ না? না, কিন্তু আমার আর সময় নেই। তুমি ওঠো, সাঙ্গাতদের গিয়ে বলো আড্ডায় একটা ছোটোখাটো হামলা হবে, তারা যেন বাধা না দেয়। বাধা দিলে রক্তের গাং বয়ে যাবে। সাতনা উঠল, অসহায়ভাবে বলল, আর বড় সর্দার? তার কথা আমার খেয়াল আছে, তুমি ভেবো না, যাও। সাতনা দ্বিধাগ্রস্ত পায়ে ভাঙা কেল্লার দিকে এগোতে লাগলো। তার ছায়ামূর্তির দিকে ক্ষণকাল চেয়ে রইল কিঙ্কর। তারপর ট্যাগ ঘড়িটা আর একবার দেখে নিয়ে খুব টানা নিচু পর্দায় একটা শীষ দিল। এমনই সে শব্দ জঙ্গলের অন্যান্য শব্দের মধ্যে ঠিক ঠাহর হয় না। শীষটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একটা ঘুঘুর ডাক ভেসে এলো কাছ থেকে। নিশ্চিন্তে শ্বাস ফেলল কিঙ্কর, তার দল এসে গেছে। কিঙ্কর উঠে চকিত পায়ে কেল্লার দক্ষিণ কোণের দিকে চলে এলো। ভাঙা ইদারার পাশে দুটি ছায়ামূর্তি দাঁড়িয়ে। কিঙ্কর সাবধানী গলায় ডাকল, রামু। আগে এসো বলে কিঙ্কর হাত বাড়িয়ে রামুর একটা হাত ধরে। রামুর পিছনে নয়ন কাজল দাঁড়িয়েছিল, তার হাতে কাকাতুয়ার দাঁড়। কাপা কাপা গলায় সে জিজ্ঞেস করল, আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? সেদিনের মতো নতুন কোনো বিপদে পড়ব না তো? কিঙ্কর একটু হেসে বলে, না, বিপদের মধ্যেই তো আছো, বিপদকে ভয় করলে কি চলে? ধীরে ধীরে তিনজন গভীর জঙ্গলের দিকে এগোতে থাকে। অন্য দিক দিয়ে 10-12টা ছায়ামূর্তি দ্রুত পায়ে নিঃশব্দে কেল্লায় গিয়ে ঢোকে। একটা বাছার গোল হয়ে একটা চত্বরকে ঘিরে রেখেছে। বাইরে থেকে ভিতরকার ফাঁকা জায়গাটা বোঝা যায় না। কিঙ্কর সেইখানে এনে রামু আর নয়ন কাজলকে দাঁড় করালো। বলল, আমার একটা কাজ বাকি আছে, সেটুকু সেরেই আসছি। নয়ন কাজল উদ্বেগের গলায় বলে, যদি কোনো বিপদ হয় এর মধ্যে? তাহলে ভগবান দুখানা পা তো দিয়েছেন, দৌড় মেরো। কিঙ্কর আর দাঁড়ায় না, অতি দ্রুত পায়ে সে দৌড়তে থাকে কেল্লার দিকে।
যেতে যেতেই দেখে 10-12 জন লোক 5-7 জন লোককে পিছ মোড়া করে বেঁধে নিয়ে যাচ্ছে। কিন্তু সেদিকে আর ভ্রুক্ষেপ করে না কিঙ্কর। কেল্লায় ঢুকে সে জোর কদমে ছুটে একদম বায়ু কোণে চলে আসে। পুরনো ভাঙা খিলান গম্বুজের ভিতর একটা মিনার, তাতে ঢোকার কোনো রাস্তা নেই। কিন্তু কিঙ্কর দিনের বেলায় লক্ষ্য করেছে এই মিনারের গায়ের কারুকাজ একটু অন্যরকম। খাঁজগুলো কিছু বেশি গভীর। চারদিকে একবার দেখে নিয়ে কিঙ্কর বানরের মতো সেই খাঁজগুলোয় হাত আর পা রেখে উঠে যেতে থাকে ওপরে। কিন্তু বেশি দূর উঠতে হয় না তাকে। ওপর থেকে একটা ঝাঁঝালো টর্চের আলো এসে পড়ে তার ওপর, আর সেই সঙ্গে একটা গুলির শব্দ। গুলিটা একেবারে চুল ঘেঁষে বেরিয়ে গেছে। প্রাণের ভয়ে অনেকটা উঁচু থেকেই কিঙ্কর লাফ দিয়ে নিচে পড়ল। একটা ভেঙে পড়া থামের আড়ালে গা ঢাকা দিতে যাবে, তার আগেই পরপর আরও 2টো গুলি। তবে মিনারের মাথা থেকে এত দূরের পাল্লায় রিভলভারের গুলি ততটা বিপজ্জনক নয়। রাইফেল হলে এতক্ষণে কিঙ্কর ছ্যাদা হয়ে যেত। থামের আড়াল থেকে মিনারের মাথাটা লক্ষ্য করল কিঙ্কর। অন্ধকারে ভালো দেখা যায় না, শুধু বোঝা যায় একটা মস্ত মানুষের ছায়ামূর্তি একটু ঝুঁকে নিচের দিকে নজর রাখছে। টর্চটা মাঝে মাঝে ঝিকিয়ে চারদিকে আলো এসে পড়ছে কিঙ্করের। হঠাৎ কিঙ্করের হাতে একটা ভারী হাত আলতো করে রাখল কেউ। একটু চমকে উঠেছিল কিঙ্কর। পিছন থেকে একটা ভারী গলা তার কানে কানে বলল, সর্দারকে অত সহজে বাগে আনতে পারবে না। সাতনা, তুমি এখনো যাওনি? আমি গেলে সর্দারকে লড়াই দেবে কে? একা তোমার কর্ম নয়। মিনারের ওপর লোকটাই কি সর্দার? হ্যাঁ, সর্দারের আজ এখানে থাকার কথা নয়, কিন্তু কিছু একটা আঁচ পেয়ে সর্দার আবার ফিরে এসেছে। এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, আমার সঙ্গে এসো। কোথায়? কাকাতুয়ার কাছে। একমাত্র কাকাতুয়াটাই জানে ওই মিনারে ঢোকার গুপ্তপথ। আমরা অনেক দিন ধরে তাকে দিয়ে বলানোর চেষ্টা করছি, কিন্তু পাখিটা বলেনি। এখন শেষ চেষ্টা করে দেখো, যদি তাকে দিয়ে কথা বলাতে পারো। কিন্তু সর্দার যদি পালায়? গুপ্তধন না নিয়ে সর্দার পালাবে না। ও এখন মরিয়া হয়ে উঠেছে, কিন্তু গুপ্তধনের সন্ধান পাওয়া খুবই কঠিন। মই লাগিয়ে আমরা প্রত্যেকটা মিনারের মাথায় চড়েছি। আশ্চর্য এই যে 3টে মিনারের মাথায় গুপ্ত সুড়ঙ্গের মুখও মিলেছে। সেই পথ ধরে আমরা পাতালেও নেমেছি, কিন্তু বৃথা। গোলক ধাঁধার মতো কিছু গুলি ঘুজি ছাড়া আর কিছু পাইনি। এই মিনারের সুড়ঙ্গটাও তাই। তবু সর্দার শেষ চেষ্টা করতে ওখানে উঠেছে। সহজে পালাবে না। কিঙ্কর একটা দীর্ঘশ্বাস ফেলল। লোভী মানুষের সবচেয়ে বড় শত্রু। সে বলল, কাকাতুয়াটা রামু আর নয়ন কাজলের কাছে আছে, চলো। বাঁশবনে ঘেরা নিরাপদ জায়গাটায় পৌঁছে তারা দেখল 2জন জড়সড় হয়ে বসে আছে। দাঁড়ে বসে ঝিমোচ্ছে কাকাতুয়া। টর্চের আলো চোখে পড়তেই ডানা ঝাপটে বলে উঠল, মেরো না, মেরো না আমাকে বিশু। সবাই পাখিটার কাছে গুপ্তধনের সন্ধান জানতে চেয়েছে, পাখিটা বলেনি। কিঙ্কর এবার পাখিটার সামনে বসে খুব আদরের গলায় বলল, না না, বিশু তোমাকে মারবে না। পাখিটা ডানা ঝাপটে বলে, আলমারিতে টাকা নেই, টাকা আছে। কিঙ্কর চাপা গলায় বলে, বলো না, বলো না, টাকার কথা বলো না। পাখিটা আবার ডানা ঝাপটায়, তারপর তীক্ষ্ণ স্বরে বলে, 3 নম্বর মিনার, পাথর সরাও, পাথর সরাও। পাথর নেই। তলার দিকে পাথরের চিহ্ন আছে। কিছুক্ষণ কেউ কথা বলতে পারল না। তারপর কিঙ্কর উঠে দাঁড়ালো। সাতনা বলল, 3 নম্বর মিনারের মাথাতেই এখন সর্দার থানা গেড়েছে। কিঙ্কর মৃদু হেসে বলে, মিনারে চড়তে হবে না, পাখি কি বলল শুনলে তো?
মিনারের গোড়ায় আর একটা পথ আছে, চলো, যদি পারো একটা শাবল নিয়ে এসো চট করে। দুজনে যখন আবার মিনারটার কাছে এলো তখন ওপরটা অন্ধকার, কোনো ছায়ামূর্তি দেখা যাচ্ছে না। মিনারের গোড়ার দিকে চৌকো চৌকো পাথর গাঁথা, তার উপর নকশা। টর্চ এলে কিঙ্কর পরীক্ষা করে দেখল সব নকশাই একরকম। কোনটা নির্দিষ্ট পাথর এবং তাতে কী চিহ্ন আছে তা বোঝা মুশকিল। কিঙ্কর হাঁটু গেড়ে বসে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। বহু পুরনো আমলের নকশাগুলো সব ক্ষয় হয়ে এসেছে, তবু কিঙ্কর বুঝবার চেষ্টা করে। আচমকা ওপর থেকে আবার এক ঝলক টর্চের আলো এসে পড়ে। সঙ্গে সঙ্গে গুলির আওয়াজ। দুজনের খুব কাছাকাছি গুলি দুটো মাটিতে গেঁথে যায়। সাতনা অন্ধকারে কি একটা জিনিস মাথার ওপর তুলে ধরে। কিঙ্কর তাকিয়ে দেখে মস্ত একটা লোহার ঢাল, ছাতার মতো বড়। পুরনো আমলের ভারী জিনিস দেখে একটু হাসে সে। সাতনার বুদ্ধি আছে। ওপর থেকে পর পর আরও 10-12টা গুলি ছুটে আসে। 2-4টে টকাটক ঢালের ওপরেও এসে পড়ে। সাতনা চাপা গলায় বলে, সর্দার নেমে আসছে মনে হয়, তাড়াতাড়ি করো। কিঙ্কর নিশ্চিন্ত গলায় বলে, আমরা দুজন, ও একা, ভয় কি? সাতনা মৃদু একটু হেসে বলে, সর্দারকে চেনো না তাই বলছো? 2-10 জনের মহড়া নেওয়া সর্দারের কাছে জল ভাত। আমার এই লোহার মতো পাঞ্জা একবার সর্দার একটু চেপে ধরেছিল, তখনই বুঝেছিলুম এর সঙ্গে ইয়ার কি নয়। কিঙ্কর এসব কথায় কান দেয় না, মন দিয়ে খুঁজতে থাকে। অনেক নিরিখ পরখ করে তার মনে হয় একটা পাথরের একটা কোণায় যেন খুব অস্পষ্ট একটা তীরের চিহ্ন আছে। খুবই অস্পষ্ট আন্দাজ, তবু এখন অন্ধকারে ঢিল ছোড়া ছাড়া উপায়ও তো নেই। শাবলটা পাথরের খাঁজে ঢুকিয়ে গায়ে সবটুকু জোর দিয়ে চার দিতে লাগলো সে। ঠিক এই সময় হাত 10 ওপর থেকেই সর্দারের রিভলভার 2 ঝলক আগুন ওগড়ায়। এখন এত কাছ থেকে তার নিশানা ভুল হয় না। ঢাল ঘেঁষে 2টো গুলি কিঙ্করের পায়ের কাছে গেঁথে যায় মাটিতে। কিঙ্কর মুখ তুলে সাতনাকে বলে, হাদার মতো দাঁড়িয়ে আছো কেন? পাল্টা গুলি চালাও। সাতনা মাথা নেড়ে বলে, তা হয় না, ভালো হোক মন্দ হোক সর্দার আমার গুরু, তাকে মারতে পারবো না। কিঙ্কর হাত বাড়িয়ে বলে, তবে আমাকে অস্ত্রটা দাও। তাও হয় না, আমার অস্ত্র দিয়ে ওকে মারা চলবে না। তা বলে ওই পাষণ্ডটার হাতে মরবে নাকি? আমার চেয়ে সর্দার তো বেশি পাষণ্ড নয়, দুজনেই সমান পাপী। তাহলে কে কার বিচার করবে বলো? ঢালের আড়াল থেকে খুব সাবধানে মুখ বের করে কিঙ্কর ওপরের দিকে চেয়ে দেখল একটু। প্রকাণ্ড একটা ছায়ামূর্তি প্রায় বাদুড়ের মতো ঝুলে ঝুলে নেমে আসছে। মিনারের অগভীর খাঁজে স্রেফ আঙুলের সাহায্যে শরীরের ভার নিয়ে নেমে আসা অত্যন্ত কঠিন কাজ। এ কাজ পারে সার্কাসের বাজিকররা। সর্দার নামছেও বেশ তাড়াতাড়ি। একবার থেমে একটা হাত ঘুরিয়ে নিচের দিকে তাক করল যেন। সাত করে ঢালের আড়ালে মাথা টেনে নেয় কিঙ্কর, আর সঙ্গে সঙ্গে একটা গুলি এসে মাটি ছিটকে দেয় খানিকটা। একটা রিভলভারে এতগুলি থাকার কথা নয়। কিঙ্কর অনুমান করল সর্দারের কোমরে অন্তত গোটা 4 রিভলভার আছে। একটার গুলি ফুরোলে আর একটা চালাচ্ছে। শাবলে আর একটা 4 দিতেই পাথরটা নড়ে উঠল। শাবল টেনে নিয়ে পাথরের অন্য ধারে ঢুকিয়ে আবার 4 দেয় কিঙ্কর। পাথরটা আলগা হয়ে ঠক ঠক করে নড়ে। শাবল ফেলে 2 হাতে মস্ত পাথরটার চাইকে ধরে টান দেয় কিঙ্কর। ধরাম করে পাথরটা খসে পড়ে মাটিতে। আর সেই মুহূর্তে প্রকাণ্ড বাঘের মতো সর্দারও লাফ দিয়ে নাবে নিচে। নেমেই রিভলভার তুলে
বিকট গলায় হাঁক দেয়। খবরদার, প্রাণে বাঁচতে চাস তো পালা, মাত্র 10 সেকেন্ড সময় দেব, পালা। ঢালের নিরাপদ আড়ালে থেকেও সেই স্বরে একটু কেঁপে ওঠে সাতনা, কিন্তু কিঙ্কর কাঁপে না। পাথরটা হঠাৎ খসে আসার ফলে টাল সামলাতে না পেরে সেও পড়ে গিয়েছিল মাটিতে, কিন্তু খাড়া হওয়ার কোনো চেষ্টা না করে সে নিঃশব্দে হামাগুড়ি দিয়ে মিনারের আড়ালে চলে গেল। সর্দার বোকা নয়, 10 দিকে তার চোখ ঘোরে। তবু কিঙ্কর শেষ একটা চেষ্টা করতে চায়। লোভে আর উত্তেজনায় এখন হয়তো সর্দারের মাথার ঠিক নেই। সর্দার গম্ভীর গলায় বলে, সাতনা, পিস্তল ফেলে দে। সাতনা কাঁপা কাঁপা গলায় বলে, সর্দার, তোমাকে গুরু বলে মানি, কিন্তু জান নিয়ে টানাটানি হলে আমাকেও অস্ত্র ধরতে হবে। সর্দার একটা পেল্লায় মাটি কাঁপানো ধমক দিয়ে বলে, চুপ শয়তান, সর্দারের পিছন থেকে ছোবল মারতে চেয়েছিলি, তোর সাজা কি জানিস? জানি। সেই ছুঁচো কিঙ্করটা কোথায়? আমার সঙ্গেই আছে। যদি নিজের ভালো চাস তো সরে যা, আগে ওটাকে খুন করব, তোর বিচার তারপরে। সাতনা নরম গলায় বলল, শোনো সর্দার, তোমাকে আমি এমনিতে মারতে পারি না, সেটা অধর্ম হবে। তবে যদি একই জমিতে দাঁড়িয়ে ভগবানের আকাশের নিচে আমাদের মারার চেষ্টা করো, তাহলে কিন্তু গুলি তোমার দিকেও ছুটবে। রিভলভার আমার হাতেও তৈরি। সর্দার একটু চুপ করে থেকে এক পর্দা গলা নামিয়ে বলে, মেয়ের কথা ভেবে তুই দুর্বল হয়ে পড়েছিস, তোর মাথা গুলিয়ে গেছে, সেই জন্য তোকে আমি এবারের মতো মাফ করে দিচ্ছি। একটা কথা মনে রাখিস, কাছে পিঠের 100 গায়ে আমার চড় আছে। তোর মেয়ে যদি বেঁচে থাকে তবে তাকে আমি খুঁজে দেব, ভাবিস না। হামাগুড়ি দিয়ে মিনারের ও পিঠে চলে এসেছে কিঙ্কর। সর্দারের পিছন দিকে মাত্র হাত পাঁচেকের মধ্যে এসে থেমেছে সে, অপেক্ষা করছে। সর্দার সাতনার দিকে এক পা এগিয়ে গেল, বলল, সাতনা, এখনো বলছি, ফিরে আয় আমার দিকে। গুপ্তধরের পথ মিলেছে, দুজনে মিলে ভাগ করে নেব, আর উচ্চবৃত্তি করতে হবে না। সাতনা এক পা পিছু হটে বলে, দল ভেঙে দেবে? দিতেই হবে, ডাকাতরা চিরকাল ডাকাত থাকে না, দুনিয়ার নিয়মে ভুল পাল্টাতে হয়। সাতনা ব্যঙ্গের হাসি হেসে বলে, তুমি ভুল পাল্টাতে পারো সর্দার, কারণ তোমার আসল পরিচয় আজও কেউ জানে না। কিন্তু আমরা দাগি লোক, আমরা ভুল পাল্টাতে চাইলেও পারবো না। অসাবধানে সাতনা ভারী ঢালটা এক হাত থেকে অন্য হাতে নিতে গেছিল। পলকের সেই অসতর্কতাই কাল হলো তার। সর্দারের রিভলভার গর্জে উঠল, একটা নয়, 2 হাতে 2টো। আহ বলে চেঁচিয়ে সাতনা উবু হয়ে বসে পড়ল মাটিতে। ঢালটা ছিটকে গেছে একধারে, আর আড়াল নেই। সর্দার রিভলভার তুলে ভালো করে নিশানা করছে, আর তখনই তার ঘাড়ে চিতাবাঘের মতো লাফিয়ে পড়ল কিঙ্কর। কিঙ্কর ঝাঁপিয়ে পড়ল বটে, কিন্তু সর্দারকে না গালে পেল না। সর্দার তো সোজা লোক নয়, সাতনার মতো দানবও তাকে খামোকা সমঝে চলে না। পিছন দিকে যেন বা সত্যি তার আর 2টো চোখ আছে। কিঙ্করও ঝাঁপ দিয়েছে, তৎক্ষণাৎ সর্দারও তড়িৎ গতিতে সরে গেছে। কিঙ্কর পড়ল মাটিতে, মুখ থুবড়ে। সর্দার তার রিভলভার সোজা কিঙ্করের মাথায় তাক করে সাতনাকে বলল, তোর অস্ত্র ফেলে দে, নইলে তোর এই প্রাণের ইয়ারকে শেষ করে দেব। সাতনা কিঙ্করের অবস্থাটা দেখল, বোকার মতো ঝাঁপিয়ে পড়ে পস্তাচ্ছে। কিঙ্কর সর্দারের হাতে মারা পড়লে সাতনার শোক করার কিছু নেই, কিন্তু ভয় একটাই, কিঙ্কর মরলে জীবনেও আর মেয়েটার খোঁজ পাওয়া যাবে না। সাতনার এখন ধ্যান জ্ঞান তার মেয়ে, একবার তাকে চোখের দেখা দেখতেই হবে, তারপর মরে গেলেও দুঃখ নেই। কিন্তু এখন যে সংকটে তারা রয়েছে তা থেকে উদ্ধার পাওয়ার আশা দেখছে না সাতনা। সর্দারের হাতে দুজনকেই না মরতে হয়। সাতনা জানে
সর্দারকে গুলি করার উপায় নেই। এখন আর গুরু বলে সর্দারকে খাতির না করলেও চলে, কারণ সর্দার বিনা কারণে তার দিকে গুলি চালিয়েছে। এখন উল্টে গুলি চালালে সাতনার অপরাধ হয় না, কিন্তু তাও সম্ভব নয়। একটু নড়লেই কিঙ্করের মাথাটা সর্দারের গুলিতে ঝাঁঝরা হয়ে যাবে, আর অস্ত্র ফেলে দিলেও যে রেহাই পাওয়া যাবে তা নয়। সর্দার দুজনকেই মারবে। সুতরাং এই শীতেও সাতনা ঘামতে লাগল। সর্দার দুম করে একটা গুলি চালিয়ে দিল। কিঙ্করের মাথার পাশে মাটি ছিটকে গেল খানিকটা। একটু হেসে সর্দার বলে, এখনো ভেবে দেখ সাতটা, খুব বেশি সময় পাবি না, পরের গুলিটা ওর খুলি ফাটিয়ে দেবে। সর্দারের মস্ত টর্চের আলো অনেকটা ছড়িয়ে পড়েছে কিঙ্করের চারধারে। সেই আলোয় সাতনাকে স্পষ্ট দেখা যাচ্ছে। সাতনার আর সর্দারের মাঝখানে কেবল একটা বেটে কামিনী ঝোপ। সাতনা ক্ষীণ স্বরে বলল, দিচ্ছি। কিঙ্করের নড়াচড়ার নাম নেই। এমন ভঙ্গিতে শুয়ে আছে নিশ্চিন্তে, যেন বা একটু বাদেই ওর নাকের ডাক শোনা যাবে। অসহায় সাতনা তার আগ্নেয়াস্ত্রটা সর্দারের পায়ের কাছে ছুঁড়ে ফেলে দিল। বেচারা! প্রায় সঙ্গে সঙ্গেই রিভলভার থেকে আগুন ঝাঁকিয়ে উঠল। সাতনা তার পাঁজর চেপে ধরে লুটিয়ে পড়ে মাটিতে। সর্দারের রিভলভারের নল চকিতে কিঙ্করের দিকে ফেরে। চোখে পলক ফেলার মতো একটুখানি দেরি হলে হয়তো কিঙ্কর বেঁচে থাকতো না, কিন্তু ঠিক এই মুহূর্তে নির্ভুল নিশানায় একটা ইট সাঁ করে সর্দারের কপালে লাগে। সর্দার থমকে যায়, বাঁ হাতখানা কপাল চেপে ধরে, কিন্তু পড়েও যায় না, মূর্ছাও হয় না। ততক্ষণে কিঙ্কর উঠে দাঁড়িয়েছে। খুব একটা তাড়াহুড়ো করল না সে। শাবলটা কুড়িয়ে নিল শান্তভাবে। তারপর সর্দারের ডান হাতের কবজিতে আলতোভাবে মারল। রিভলভারটা পড়ে গেল। দু পা এগিয়ে কিঙ্কর সর্দারের মুখে একখানা ঘুষি চালালো। সর্দার পড়ল না, এমনকি নড়লও না এতটুকু। হাত বাড়িয়ে সে কিঙ্করকে প্রায় মাথার ওপর তুলে ছুঁড়ে দেওয়ার চেষ্টা করল দূরে, কিন্তু কিঙ্কর তো আর ঘাস জল খায় না। সর্দার যখন তাকে দু হাতে টেনে ওপরে তুলছে, তখনই সে তার দুখানা পায়ে ফুটবল খেলোয়াড়ের মতো দুটো শট কষালো সর্দারের মুখে আর পেটে। সেই দুটো লাথিতে যে কোনো শক্তসমর্থ লোকেরও জমি নেওয়া উচিত, কিন্তু সর্দারের কাছে তা বোধ হয় পিঁপড়ে কামড়ের সামিল। সে শুধু করে একটা বিরক্তির শব্দ করল, তারপরেই উল্টে এক ঘুষি মারল কিঙ্করকে। ভাগ্যিস ঠিক সময়ে মুখটা সরিয়ে নিয়েছিল কিঙ্কর। তারপরই শুরু হলো দুজনের ধুন্ধুমার লড়াই। কে জিতত কে হারত তা বলা মুশকিল, কিন্তু হঠাৎ ঘটনাস্থলে আর একজন লোকের আবির্ভাব হলো। মজবুত করণ, মাঝারি লম্বা। সে এসেই একটানে কিঙ্করকে সরিয়ে আনলো সর্দারের থাবা থেকে। তারপর নিজে লাফিয়ে পড়ল সর্দারের ওপরে। এই ২ নম্বর লোকটা লড়তে জানে। মিনিট দুয়েক পরেই দেখা গেল সর্দার হাঁপাচ্ছে, লড়াইয়ে তাল পাচ্ছে না। যতবার ঘুষি লাথি চালায় ততবার তা বাতাস কেটে বেরিয়ে যায়। কুস্তির প্যাচে যতবার লোকটাকে কাবু করার চেষ্টা করে ততবার লোকটার প্যাচে পড়ে যায়। কিঙ্করের দম শেষ। সে হাঁপাতে হাঁপাতে কিছুক্ষণ দম নিয়ে টর্চ আর রিভলভার তুলে নেয় মাটি থেকে। দুটোই সর্দারের। রিভলভারটা তুলে ধরে সে আদেশ দেয়, সর্দার, লড়াই ছাড়ো, ধরা দাও। সর্দার একবার তার দিকে তাকায়, তারপর আচমকা প্রতিপক্ষকে একটা ধাক্কা দিয়ে সরিয়ে নিচু হয়ে ভোজবাজির মতো জঙ্গলের আবছা অন্ধকারে মিলিয়ে যায় চোখের পলকে। কয়েক মুহূর্ত বোকার মতো দাঁড়িয়ে থেকে কিঙ্কর সর্দারের অনুসরণ করার জন্য পা বাড়ায়। সেই সময় কামিনী ঝোপের ওপাশ থেকে টলতে টলতে উঠে দাঁড়ায় সাতনা। টর্চের আলোয় দেখা যায় রক্তে তার বুকের বাদিক ভেসে যাচ্ছে। বুকে হাত চেপে ধরে সাতনা হাঁপাতে হাঁপাতে বলে, সর্দারের রন পা আছে, পশ্চিম ধারে একটা সুড়ি পথ ধরতে হবে, সেদিকে যাও, সাবধান। বলে সাতনা আবার ঢলে পড়ে।
কিঙ্কর আর 2 নম্বর লোকটা তৎক্ষণাৎ পশ্চিম দিকে ছুটে যায়। সুরিপত্রার ধারেই জড়সড় হয়ে দাঁড়িয়েছিল দুজন, রামু আর নয়ন কাজল। রামুর হাতে কয়েকটা আদলা ইট। নয়ন বলল, তোমার ঢিলটা সর্দারের কপালে লেগেছে, নইলে এতক্ষণে কিঙ্করের হয়ে যেত। কি টিপ তোমার, আর কি সাহস। রামু রাগের গলায় বলে, কিন্তু তুমি অত কাঁপছো কেন? অত ভয়টা কিসের? ও বাবা, এরা সব সাংঘাতিক লোক। ঢিলটা মেরে তুমি ভালো কাজ করনি, সর্দার জানতে পারলে তোমাকে আস্ত রাখবে না। অত সস্তা নয়, তুমি চুপ করে থাকো তো। দেখলে তো নিজের চোখে, 3 জোয়ান সর্দারকে কাবু করতে পারলো না। তুমি বাচ্চা ছেলে কি করতে পারবে? আর কিছু না করতে পারি, ঢিল মারতে পারবো, তুমি অত ভয় পেও না। নয়ন মাথা চুলকে বলে, বুঝলে দাদাবাবু, আমি খুব একটা ভীতু ছিলুম না। এই ডাকাত হওয়ার পর থেকেই ভয়টা বেড়েছে। ওরে বাপরে, ওটা কি! রাম 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 রাম। রাম রাম বলতে বলতে নয়ন মাটিতে বসে 2 হাতে মুখ ঢাকে। রামু প্রথমটায় ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিল। ভালো করে তাকিয়ে দেখল সুরিপত্রার মুখে ভীষণ ঢ্যাঙা এক মূর্তি হন হন করে তাদের দিকে ধেয়ে আসছে। কম করেও 12 ফুট লম্বা। আবছায়ায় ভালো দেখা যায় না, কিন্তু ভুল নেই, রামুর রন পায়ে চড়া অভ্যেস আছে। সুতরাং প্রথমটায় ঘাবড়ে গেলেও কয়েক সেকেন্ডের মধ্যেই ব্যাপারটা তার কাছে পরিষ্কার হয়ে গেল। সর্দার রন পায়ে চড়ে পালাচ্ছে। রামু সুরিপত্রার মাঝখানে এগিয়ে গিয়ে মূর্তিটার মুখোমুখি দাঁড়ালো। তারপর বো বো করে তার 2টো ঢিল ছুটে গেল নির্ভুল নিশানায়। রন পায়ে লোকটা একটু থমকে গেল। রামু ভেবেছিল বুঝি লাগেনি, কিন্তু কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে মূর্তিটা হঠাৎ টলতে টলতে ধরাস করে পড়ে গেল। সেই সঙ্গে ছুটে এলো কিঙ্কর আর সেই লোকটা। কিঙ্করের হাতে টর্চ। কিঙ্কর চেঁচিয়ে বলল, সাবাস রামু। একটু বাদে সকলেই ঘিরে দাঁড়ালো সংজ্ঞাহীন সর্দারকে। কিঙ্কর শক্ত দড়ি এনে সর্দারের হাত পা বেঁধে ফেলে, বলে, বড় সাংঘাতিক লোক, বাধা না থাকলে জ্ঞান ফিরে আসার পরই গণ্ডগোল পাকাবে। রক্তাম্বর এবং দাড়ি গোফে সর্দারকে বাধা অবস্থাতেও ভয়ঙ্কর দেখাচ্ছে। দ্বিতীয় লোকটা আসলে গোবিন্দ। সে এসে রামুকে জড়িয়ে ধরে বলল, তোমার এলেম আছে, আমার যা বিদ্যে সব তোমাকে শিখিয়ে দেবো। রামু মুখ তুলে বলে, তুমি একা কেন গোবিন্দদা? গবাদা আসেনি? মৃদু একটু হেসে গোবিন্দ বলে, গবাদাও এসেছে, একটু তফাতে আছে, পাগল মানুষ তো, এসে পড়বে কিছুক্ষণ বাদে। কিঙ্কর সর্দারকে বাঁধার পর মুখের ওপর ঝুঁকে হাত বাড়িয়ে আস্তে আস্তে তার নকল দাড়ি গোফ টেনে খুলছিল। খুলতে খুলতে বলল, এ লোকটাও চেনা লোক, কিন্তু কিছু করার নেই। ধরিয়ে দিলেও কেউ বিশ্বাস করবে না যে এ সর্দার ছিল। কেন? নিজেই দেখো। রামু টর্চের আলোয় দাড়ি গোফহীন সর্দারের মুখের দিকে চেয়ে হাঁ হয়ে যায়। এ যে আন্দামান আর নিকোবরের বাবা দারোগা কুন্দকুসুম। রামু কাঁপতে কাঁপতে বলে, ইনি সর্দার? কিঙ্কর মাথা নাড়ে, ইনি। কুন্দকুসুম যখন চোখ মেলে তাকালো তখনও সকলের অবাক ভাবটা যায়নি। যাকে বলা যায় কিং কর্তব্য বিমূঢ় অবস্থা। হাত পা বাঁধা কুন্দকুসুম কিন্তু একটুও ঘাবড়াল না। চারদিকে চেয়ে নিজের অবস্থাটা একটু বুঝে নিল কয়েক সেকেন্ডে। কিঙ্করের হাতে একটা মশাল জ্বলছে, তার মস্ত আলোয় সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে। কুন্দকুসুম রামুর দিকে চেয়ে মৃদু একটু হাসল, তারপর বলল, তুমি উদ্ভববাবুর ছেলে রামু, আন্দামান আর নিকোবরের বন্ধু? রামু এত ঘাবড়ে গেছে যে গলায় শব্দ এলো না, শুধু মাথা নাড়ল। কুন্দকুসুম একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোমার টিপ খুব ভালো। আজ তোমার জন্যই সর্দার প্রায় ধরা পড়ে গিয়েছিল আর কি। শেষ অব্দি অবশ্য পালাতে পেরেছে, কিন্তু বেশি দিন পালিয়ে থাকতে পারবে না। এ কথা শুনে রামুর মাথা একদম গুলিয়ে গেল।
বলে কি লোকটা? তাহলে কি কুন্দকুসুম সর্দার নয়? কুন্দকুসুম চারদিকে আর একবার চোখ বুলিয়ে রামুকে জিজ্ঞেস করে, এরা সব কারা বলো তো? আর আমাকে এমন ভাবে বেঁধেছেই বা কে? কার এত সাহস? গোবিন্দ একটু হেসে বলল, সেলাম দারোগা সাহেব, কিছু মনে করবেন না, নিজেদের যান বাঁচাতে আপনাকে একটু বাঁধতে হয়েছে। কুন্দকুসুম একটা হুঙ্কার দিয়ে বলে, খুলে দে, তারপর দেখাই তোর ঘাড়ে কটা মাথা। মাথা একটাই, তবে সেটা এত সস্তা নয়। আপনার তো অনেকগুলো মাথা আর মুখ, কখনো দারোগা কখনো সর্দার। আপনার একটা মাথা গেলেও আর একটা থাকবে। কুন্দকুসুম একটু অবাক হওয়ার ভান করে বলে, দারোগাদের মাঝে মাঝে ছদ্মবেশ ধরতেই হয়, তাতে আশ্চর্যের কি? আমি সর্দার, এ কথা তোকে কে বললো রে মরকট? অত চিল্লাবেন না দারোগা বাবু, এখন আপনি একটু অসুবিধের মধ্যেই আছেন। আমরা ছাপোষা লোক সব, দারোগা বাবুকেও ভয় খাই, ডাকাতের সর্দারকেও ভয় খাই, কিন্তু আপনার স্যাঙাত সাত না আপনার গুলি খেয়ে ভারী রেগে গেছে। জানেন তো, বাঘ জখম হলে বড় বিপজ্জনক। সে এখন আপনাকে গুরু বলেও মানছে না, দারোগা বলেও মানছে না। আপনার সঙ্গে মোকাবিলা করতে এসে এলো বলে। কুন্দকুসুমকে একটু অস্বস্তি বোধ করতে দেখা যায়। গলা এক পর্দা নামিয়ে বলে, তোমরা বিশ্বাস করো, এই ডাকাতের দলটাকে অ্যারেস্ট করার জন্য গত 3 মাস ধরে চেষ্টা করছিলাম। আজই প্রথম এদের ডেরার পাকা সন্ধান পাই। আমার ফোর্স এই জঙ্গলটা ঘিরে আছে এখনো। আমি কাপালিকে ছদ্মবেশে। এতক্ষণ কিঙ্কর একটাও কথা বলেনি। এবার সে হঠাৎ হো হো করে হেসে ওঠে। কুন্দকুসুম কটমট করে তার দিকে চায়। কিঙ্কর হাসি থামিয়ে বলে, আমারও সেটা সন্দেহ হয়েছিল দারোগাবাবু। আপনি বোধহয় সর্দার নন, আসল সর্দার বোধহয় সত্যি পালিয়েছে। আপনাকে আমরা ছেড়েও দিতে চাই, তবে তার আগে আমাদের কয়েকটা কথা আছে। কুন্দকুসুম গম্ভীর হয়ে বলে, বলে ফেলো। কিঙ্কর মাথা নেড়ে বলে, আমার তেমন সাজিয়ে গুছিয়ে কথা বলার অভ্যেস নেই। কথা বলবে গবাদা, আমি তাকে ডেকে আনছি। এই বলে কিঙ্কর জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল চকিত পায়। কয়েক মিনিট বাদে একটু দূরে গবার গলা পাওয়া গেল। সে গান গাইছে, বল রে মন কালি কালি, আমার বুকটা করে ধুকুর পুকুর, পেটটা লাগে খালি খালি, অধিক কি আর কবরে ভাই, মনেতে মোরা আনন্দ নাই, কত নাচন কুদন দেখাইলাম রে, তবু দেয় না যে কেউ হাতে তালি। সামনে এসেই গবা এক হাত জিভ কেটে নিজের কান ধরে বলল, ছি ছি, কি পাষণ্ড রে তোরা! বড়বাবুকে হাত পা বেঁধে ফেলে রেখেছিস, নরকে যাবি যে রে! খুলে দে ওরে, খুলে দে। গবা নিজেই নিচু হয়ে তাড়াতাড়ি কুন্দকুসুমের বাঁধন খুলতে লেগে যায়। রামু গবাকে দেখেও নড়ে না। তার মনের মধ্যে টিকটিক করে কি যেন একটা হতে থাকে। সে এক দৃষ্টে চেয়ে থাকে শুধু। গবা কুন্দকুসুমের হাতের বাঁধন খুলে ধরে ধরে তাকে তুলে বসায়। তারপর সামনে ঢিপ করে মাথা ঠুকে বলে, বড়বাবু, অপরাধ নেবেন না, ছেলে মানুষ সব না বুঝে করে ফেলেছে। কুন্দকুসুম গম্ভীর গলায় বলল। গবা নিরীহ গলায় বলে, মানুষ মাত্রেরই ভুল হয় আগে। কুন্দকুসুম বলে, তা বটে। গবা হাত জোর করে বলে, তা সেই ভুলের কথাই বলছিলুম আর কি। ভুল কি আর দারোগা পুলিশেরও হয় না? এই যে আমাদের গোবিন্দ মাস্টারের কথাই ধরুন না, খুনটুন করার ছেলেই নয়, তবে ফেঁসে গেছে। তাই নাকি? একেবারে নির্জর সত্যি কথা। বলতে বলতে গবা কুন্দকুসুমের পায়ের বাঁধনটা খুলবার চেষ্টা করতে করতে বলে, এই গিটটা বড্ড এঁটে বসেছে দেখছি। ওদিকে আবার সাতনাকে দেখে এলুম একটা খাড়ায় ধার দিচ্ছে। না, বড্ড বিপদ দেখছি। পায়ের বাঁধনটা তাড়াতাড়ি না খুললেই নয়। কুন্দকুসুম একটা ধমক দিয়ে বলে, ইয়ার কি রাখো,
এটা ইয়ার্কির সময় নয়। কি চাও সেটা স্পষ্ট করে বলো। গবা মাথা চুলকে বলে, আপনি দণ্ডমুণ্ডের কর্তা, গরিবের মা বাপও বটে। আপনার কাছে আবদার করে চাইবো তাতে আর লজ্জা কি? বলছিলাম, গোবিন্দকে খালাসের একটা ব্যবস্থা করে দিতেই হবে আপনাকে। কুন্দকুসুম একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, দেখা যাবে। ভরসা দিচ্ছেন তো? কুন্দকুসুম একটু বিষাক্ত হেসে বলে, হাতি কাদায় পড়েছে বাপু, ভরসা না দিয়ে যে আমার উপায় নেই সে তুমি ভালোই জানো। ভারী লজ্জার ভান করে গবা বলে, কি যে বলেন বড়বাবু, তা দিলেনই যদি তবে আর একটু দিন। আবার কি? আগে ওই গুপ্তধনের ব্যাপারটা, ওটা সরকারের হক পাও না। কুন্দকুসুমের চোখ দুটো হঠাৎ জ্বলে ওঠে। চাপা গলায় গবা বলে, প্রাণের দাম যে উঠছে একটু বেশি বড়বাবু। কিঙ্কর বা সাতনা যেমন লোক, থানা পুলিশ কোর্ট কাছারির তো আক্কা করবে না, জানে তো তাতে লাভ নেই। কোনো ঝানু উকিল মামলা ঘুরিয়ে আপনাকে খালাস দিয়ে দেবে, তাই ওরা চায় বল্লমে ফোর করে চলে যেতে। আমি অনেক কষ্টে ঠেকিয়ে রেখেছি। কুন্দকুসুম নিভে যায়। অনেকক্ষণ চুপ করে থেকে বলে, ঠিক আছে, তাই হবে। গবা আবার মাথা চুলকে বলে, আর একটা কথা। আবার কি? হ্যাঁ, তুই যদি দিলেন তবে আর একটু বা বাকি থাকে কেন? বলছিলাম, এ জায়গায় আপনার অনেক দিন চাকরি হয়ে গেল। আমরা 5 জনে দেখছি এখানকার জল হাওয়া আপনার তেমন সহ্য হচ্ছে না, শুকিয়ে একেবারে অর্ধেক হয়ে গেছেন। তাই বলছিলুম আগে, হ্যাঁ, একটা বেশ ভালো স্বাস্থ্যকর জায়গায় বদলে নিয়ে চলে যান না বড়বাবু। কুন্দকুসুম থমথমে মুখ করে বলে, বুঝেছি। হ্যাঁ গে, আপনি বুঝবেন না তো কে বুঝবে? এমন পাকা মাথা দেশে কটা আছে? কুন্দকুসুম বিরক্তির গলায় বলে, এবার পায়ের গিটটা খুলতে পারো কি না? গবা জিভ কেটে বলে, ওই দেখো, কথায় কথায় ভুলেই যাচ্ছিলাম। হে বড়বাবু, আর একটা কথা। আরো কথা? মানে, সাতনার কাছে কয়েকটা চিঠি আছে, সর্দারের নিজের হাতে লেখা। কোথায় কোন বাড়িতে ডাকাতি করতে হবে, কাকে খুন করতে হবে, এই সব বৃত্তান্ত। সর্দারের হাতের লেখা সেই সব চিঠি সাতনা আবার পুলিশের কাছে পাঠাতে চায়। আমি বলি, তার কি কোনো দরকার আছে বড়বাবু? কুন্দকুসুম বিবর্ণ মুখে বলে, না, তার দরকার নেই। গবা সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ, আমিও তাই বলি। দরকার কি? কেঁচো খুঁড়তে আবার সাপ বেরিয়ে পড়বে, তার চেয়ে চিঠি কটা বরং থাক, পরে কাজে লাগবে। কুন্দকুসুম ইঙ্গিত বোঝে, একটু চাপা স্বরে বলে, তোমরা খুব ঘোরেল। ছি ছি, কি যে বলেন, আপনি থাকতে আমরা। গবা পায়ের বাঁধনটা খুলে দিলে কুন্দকুসুম উঠে দাঁড়ায়, কিন্তু অত বড় মানুষটা যেন নুয়ে পড়েছে, বয়সটা যেন কয়েক ঘন্টার মধ্যে বেড়ে গেছে। কুন্দকুসুম ধীরে ধীরে গিয়ে রনপা দুটো কুড়িয়ে নিল। কারো দিকে একবারও না তাকিয়ে রন পায়ে চড়ে লম্বা লম্বা পা ফেলে জঙ্গলের অন্ধকার আর রহস্যময়তায় মিলিয়ে গেল। ঘটনার মাসখানেক পর এক গায়ের রাস্তায় 3 জন হাঁটছিল, গবা পাগলা, সাতনা আর রামু। একটা পুকুরধার পেরিয়ে কয়েকটা তাল গাছের জড়াজড়ি, তারপর একটা বাঁক দেখা যাচ্ছিল। গবা বলল, ওই বাঁকটা ঘুরলেই যুধিষ্ঠিরের সেই পিসি না মাসির বাড়ি। এসে গেছি হে। সাতনার বুকে এখনো ব্যান্ডেজ। আঘাত মারাত্মক না হলেও সর্দারের 2টো গুলি তার পাঁজরে ক্ষত করে দিয়ে গেছে। হাঁটতে কষ্ট হচ্ছিল, তার উপর মেয়েকে দেখতে পাবে সেই আনন্দে তার হাঁপ ধরে যাচ্ছিল। হঠাৎ থমকে দাঁড়িয়ে বলল, কথাটা মনে রেখো গবা, মেয়ের কাছে বাপ বলে আমার পরিচয় দিও না। জানি, বলবো দুঃসম্পর্কের আত্মীয়। সাতনা একটু ভাবল, তারপর বলল, তারও দরকার নেই। মেয়ে খুব সম্ভব আমাকে চিনতে পারবে, আবছা হলেও আমার কথা তার মনে আছে। এ চেহারা তো ভোলার নয়। তার চেয়ে এক কাজ করি, এসো, ওই বাঁকের মুখে ঝুপসি আম গাছটার ছায়ায় বসে থাকি।
একবার না একবার সে পুকুরে কিংবা বাগানে বেরোবেই, তখন একটু চোখের দেখা দেখে নেব। এই কথার ওপর গবা কোনো কথা বলতে পারল না। রামুর চোখ দুটো ছলছল করতে লাগলো। সে ফিরে আসার পর তার বাবা যে আনন্দে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে গিয়েছিল, সে কথাটা এখন মনে পড়ল তার। বাবাকে আগে তার খুব রাগী আর নির্দয় বলে মনে হতো। এখন জানে বাবা তাকে কত ভালোবাসে। সাধনার জন্য তাই তার বড় কষ্ট হচ্ছিল। গাছতলায় বসে সাধনা অপলক চোখে কিছুক্ষণ সামনের বাগান ঘেরা একতলা পাকা বাড়িটার দিকে চেয়ে রইল। কাউকেই দেখা যাচ্ছিল না। সাধনা গবার দিকে চেয়ে বলল, তুমি যে আমাকে পুলিশে ধরিয়ে দিলে না, আমি তো কোনো শাস্তি পেলুম না, এটা কি ঠিক হলো? গবা মৃদু হেসে বলল, শাস্তি কাকে বলো তুমি? কত চোর ছ্যাচোর খুনে জালিয়াতকে তো পুলিশ গারদে ভরে। জেল খেটে কি আর তাদের শুদ্ধি হয়? বাপু হে, আমি বুঝি অনুতাপের আগুন না জ্বললে মানুষের পাপ পড়ে না। অনুতাপ কাকে বলে জানো? কোনো কাজ করে বিচার দ্বারা তার ভালো মন্দ অনুভব করে যে তাপের দরুন মন্দে বিরতি আসে, তাই হলো অনুতাপ। সেই অনুশোচনায় নিজের মেয়েটার সামনে গিয়ে পর্যন্ত তুমি দাঁড়াতে পারছো না। এর চেয়ে বেশি সাজা তোমাকে আর কে দেবে? সাধনা ধুতির খুঁটে চোখের জল মুছল। ঠিক এ সময় একটা দীঘল চেহারার মেয়ে বেরিয়ে এলো। সদ্য স্নান করে এসেছে বুঝি। একরাশ চুল এলো হয়ে আছে পিঠের দিকে। ভারী সুন্দর মুখখানি। একটা ভেজা কাপড় শুকোতে দিচ্ছিল বাইরের তারে। গবা একটু ঠেলে দিয়ে সাধনাকে বলল, দেখো হে দেখো, দানবের মেয়ে কেমন পদ্ম ফুলটির মতো দেখতে হয়েছে। সাধনা জবাব দিল না। সম্মোহিতের মতো চেয়ে রইল মেয়ের দিকে। চোখের পলক পড়ে না, শ্বাসও বুঝি বন্ধ হয়ে গেছে। ধীরে ধীরে রোদে একটু পায়চারি করল মেয়েটি। তারপর ভিতর থেকে কেউ বুঝি ডাকল। মেয়েটি সাড়া দিল, যাই। তারপর চলে গেল। গবা উঠে পড়ল, বলল, মেয়ের সামনে যদি নাই যেতে পারো তবে আর মায়া বাড়িও না। 10টা গায়ের লোক তোমাকে চেনে, ধরা পড়লে বিপদ আছে। ওঠো ওঠো। সাধনার চোখ দিয়ে জল পড়ছিল অঝরে। উঠে আস্তে আস্তে ফেরার পথ ধরে সে বলল, যত খারাপ কাজ করেছি তার 10 গুণ ভালো কাজ যদি বাকি জীবনটায় করি, তাহলে মেয়ের সামনে একদিন দাঁড়ানোর সাহস হবে না গবা? হবে, খুব হবে। ইচ্ছেটাই আসল, অনুতাপটাই আসল। সাধনা হঠাৎ দাঁড়িয়ে গিয়ে বলে, তাহলে এখান থেকেই আমায় বিদায় দাও ভাই। পৃথিবী জায়গাটা বিশাল, কাজেরও অন্ত নেই। দেরি করে কি হবে, এক্ষুনি শুরু করে দিই। গবা মাথা নাড়ল, এসো তবে। সাধনা একটু ভেবে বলল, আর একটা কথা, মেয়েটার বিয়ের বয়স হয়েছে। আমার খুব ইচ্ছে যুধিষ্ঠিরের সঙ্গে ওর বিয়ে হোক। তুমি ব্যবস্থা করবে? গবা একটু হেসে বলল, করব, ভেবো না। তাহলে যাই। চোখের পলকে লম্বা লম্বা পা ফেলে সাধনা বাঁ পাশের মাঠটা দিয়ে অদৃশ্য হয়ে গেল। রামু গবার সঙ্গে বাড়ি ফিরে এলো ভারী মনে। পুলিশ নতুন করে রিপোর্ট দেওয়ায় গোবিন্দ মাস্টারের মামলা আবার আদালতে উঠেছে। গোবিন্দর পক্ষে সওয়ালে নেমেছেন মস্ত মস্ত ডাকসাইটে সব উকিল। সামন্তমশাই তাদের মোটা টাকা দিচ্ছেন। গোবিন্দ নিজে গিয়ে শহরে ধরা দেওয়ার পর ফের জামিনে খালাস পেয়ে সার্কাসে তার খেলা দেখাচ্ছে। মামলার যা গতিক, তাতে সে খালাস পাবেই। কুন্দকুসুম বদলি হয়নি। হঠাৎ চাকরি ছেড়ে সপরিবারে দেশের বাড়িতে চলে গেছে। সেখানে নাকি চাষবাস নিয়ে থাকবে। নতুন যে দারোগা এসেছে তার নাম চন্দ্রাতপ খাড়া। ভারী ভালো লোক। প্রায়ই উদ্ভববাবুর বাড়িতে এসে রামুকে আদর করেন আর কাকাতুয়াকে ছোলা খাওয়ান। উদ্ভববাবুর হঠাৎ জ্ঞান চক্ষু খুলেছে।
তিনি বুঝতে পেরেছেন রাঘব ঘোষ তার চেয়ে ভালো গাইয়ে, তাই আজকাল সন্ধ্যের পর রাঘবের বৈঠকখানায় গিয়ে বসেন, প্রায় চোখ বুজে গান শোনেন আর তারিফ করেন। वाह वाह क्या बात। রাঘব ব্যথিত স্বরে বলে, কে আবারটাও ঠিক জায়গা মতো বলতে পারছেন না উদ্ভববাবু, বে জায়গায় তারিফ করলে সুর কেটে যায়। উদ্ভববাবু ভারী লজ্জা পান। নয়ন কাজলের সঙ্গে এখন আর কাকাতুয়ার আড়াআড়ি নেই। সরকারি লোকেরা গুপ্তধনের প্রায় 2 কলসি মোহর উদ্ধার করে নিয়ে গেছে। কাকাতুয়াকে তাই এখন হরি নাম শেখানো হচ্ছে। তবে পাখিটার স্মৃতিশক্তি বড়ই প্রবল। ভোর হতে না হতেই সে ডাকতে থাকে, রামু ওঠো, রামু ওঠো, মুখ ধো, পড়তে বসো। রামুর মনে বহুদিন ধরেই একটা খটকা লেগে আছে। সে একদিন গবাকে ধরে পড়ল। সেই কিঙ্কর লোকটা সেই রাতে যে হাওয়া হয়ে গেল, তারপর আর তার দেখা পেলাম না কেন বলো তো? কোথায় গেল সে? গবা এক গাল হেসে বলে, সেই কথাটা কিন্তু খুব গুজ্জ কথা, কেউ না জানতে পারে। কেউ জানবে না। তবে বলি, সেই যে তোমাকে আলফা সেন্টারের কথা বলেছিল মনে আছে? আছে। আলফা সেন্টার হলো সৌরলোকের সবচেয়ে কাছের নক্ষত্র, পৃথিবী থেকে 4 আলোকবর্ষ দূরে। বাহ, ঠিক বলেছ। সেখান থেকে একদল লোক আমার সঙ্গে মাঝে মাঝে দেখা করে যায়, জানো তো? জানি, কিন্তু সে তো গুল। তাহলে বলবো না। আচ্ছা, গুল নয়, বলো। আলফা সেন্টারের একটা গ্রহের নাম হচ্ছে নয়নতারা। কিঙ্কর হলো আসলে সেই গ্রহের লোক। ডাকাতদের সঙ্গে যখন আমরা কিছুতেই এঁটে উঠতে পারছিলাম না, তখন আমি টেলিপ্যাথিতে নয়নতারায় খবর পাঠাই। খবর পেয়ে কিঙ্কর একদিন একটা মহাকাশযানে চেপে চলে এলো। তারপর সব ঠিকঠাক করে দিয়ে সামলে সুমলে নিয়ে ঘটনা সেই রাত্রে আবার নয়নতারায় ফিরে গেছে। আর তুমি কে গবাদা? আমি? ও বাবা, এ আবার কেমন ধারা কথা! আমি হচ্ছি আমি, গপ গবা গপ পাগলা খুড়ো, উলি ঝুলি ফোকলা টেকো নাংলা বুড়ো, ঝুলদারি আর ঝোলা গোফে গুমসো ছিরি, নালে ঝোলে চোখের জলে জরা মরি। তুমি কিন্তু মোটেই বুড়ো নও। বুড়োদের চামড়া এত টান থাকে না। থাকে থাকে। এ কি তোমাদের এই নোংরা জায়গার আধমরা বুড়ো নাকি? এসব মেড ইন অ্যানাদার ওয়ার্ল্ড। তার মানে? কথাটা কিন্তু খুব গুচ্ছ, গোপন রেখো। রাখবো, কিন্তু ফের গুল দিলে। আহা, আগে শোনোই না, কাউকে বলো না। আমিও আসলে ওই নয়নতারার লোক। সেখানে জল হাওয়ার এমন গুণ যে 150-200 বছর বয়সে মানুষের যৌবন আসে। ফের গুল? গুল নয় গো, শুনলে প্রত্যয় যাবে না। সেখানে 25-26 বছরের লোকেরা হামা দেয়, 30-40-এ গিয়ে হাঁটতে শেখে। আধো আধো বোল ফোটে তখন। 70 বছর বয়সে আমাদের হাতে করি, 75 বছর বয়সে স্কুলের পাঠ শুরু। সেখানে গেলে দেখবে 80-90 বছরের লোকেরা ঢিল মেরে আম পাড়ছে, ঘুড়ি ওড়াচ্ছে, ক্রিকেট খেলছে। সেখানে কি কিঙ্করদার গাই তোমার বাড়ি? হ্যাঁ, তা বলতে পারো একরকম। পাশাপাশি গা। ওর গায়ের নাম বাঘমারি, আমার গা হলো কুমিরগড়। 2 গায়ের মধ্যে দূরত্ব মাত্র 100-5 মাইল। একই থানা আমাদের। বলো কি, 500 মাইল দূরের গা কি পাশের গা হলো নাকি? গবা খুব হাসে, বলে, তোমাদের এখানকার মতো তো নয়। আমাদের গ্রহটাও যে বিশাল। আমাদের একটা জেলা তোমাদের গোটা ভারতবর্ষের সমান। চলো, একবার তোমাদের নিয়ে যাব। জামবাটি ভর্তি সর দুধ আর সবরি কলা আর নতুন গুড় দিয়ে মেখে চিড়ের এমন ফল আর খাওয়াবো না। আর সেই জামবাটির সাইজ কি, ঠিক তোমার ওই পড়ার ঘরখানার মতো। গুল গুল। আহা, শোনোই না। পরদিনই গবা আবার নিরুদ্দেশ হয়ে গেল। নয়নতারাতেই ফিরে গেল কি না কে জানে। শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুত সিরিজ থেকে
হারানো কাকাতুয়ার শেষ পর্ব। কেমন লাগলো গল্প অবশ্যই জানাবেন। পরের দিন এসে হাজির হব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।